Pause. দেরি হলো যে স্যার ল্যাপটপটা তো একটু স্যাটেলাইট অন করতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আগের আগের দুইটা ক্লাস কি সবগুলো বুঝেছো? সবগুলো পড়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমরা পড়বো হলো সেল অর্গানেলিস। সেল অর্গানেলিসের আমরা যেটা পড়বো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ফিজিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার, ফাংশন, গোলগি বডিজও, আর এটা হলো প্লাস্টিক। তাহলে থ্রি সেল অর্গানেলিস, হ্যাঁ, এগুলো আমরা বিস্তারিত পড়বো। সেল অর্গানেলিস কাকে বলে সেটা তো আমরা এর আগে বলেছিলাম, ডেফিনিশনটা মনে আছে? সেল অর্গানেলিস, সেল অর্গানেলস হ্যাঁ, ডেফিনিশন দিয়েছিলাম। দেখতে হবে স্যার। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া। Mitochondria, those cytoplasmic organisms covered by double-layered membrane and perform a special function in respiration are known as mitochondria. এটা হলো একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু, হ্যাঁ, দুইটা স্তর থাকবে, ডবল লেয়ার, দুটো স্তর বা দুটো মেমব্রেন দ্বারা এটা আবৃত থাকবে এবং এর বিশেষত বিশেষ যে কাজ সেটা হলো শোষণে, রেসপিরেশনে এরা ভূমিকা পালন করবে। As mitochondria are concerned with the supply of energy in the cell, they are called powerhouse of cell. তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে, যে একে বলা হচ্ছে কোষের শক্তিঘর। হ্যাঁ, একে কোষের শক্তিঘর বলা হচ্ছে কারণ আমরা আমরা যে গ্লুকোজ, আমাদের শরীরে যে গ্লুকোজ গুলো আছে সেই গ্লুকোজ গুলোকে অক্সিডাইজড করার মাধ্যমে এনার্জি উৎপন্ন করে। এনার্জি বলতে এটিপি। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়া কি সাপ্লাই করে? এটিপি সাপ্লাই করে। এই জন্য এটিপি, হ্যাঁ, এটিপি সাপ্লাই করে কোথায় দেয়? কোষে দেয়। এই জন্য একে বলা হচ্ছে পাওয়ার হাউস অফ এ সেল। সেল। ইট অকুপাইজ অলমোস্ট 20% এরিয়া অফ এ টোটাল সেল। হ্যাঁ, আমরা জানি যে একটা কোষের মধ্যে কোষের মধ্যে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে জানা আছে? একটা কোষের মধ্যে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে? স্যার ইনফিনিটি। 300 টু 400, 300 টু 400। 400। তাহলে যতগুলো মাইটোকন্ড্রিয়া থাক, তাহলে সেগুলো যদি আমরা অ্যাকুমুলেট করি তাহলে একটা সেলের 20% এরিয়া সেটা স্পেস দখল করবে। ডিসকভারি অ্যান্ড নোমেনক্লেচার, আবিষ্কার ও নামকরণ। কলিকা 1880 ফার্স্ট অবজার্ভ মাইটোকন্ড্রিয়া ইন মাসেল সেল অফ ইনসেক্ট। তাহলে পোকা মাকড়ের যে পেশি কোষ আছে, পোকা মাকড়ের পেশি কোষে প্রথম মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেন, সেটা কলিকা। তাহলে আবিষ্কারক হলো কলিকা। বেন্ডা, বেন্ডা 1898 gave them their present name mitochondria। তাহলে মাইটোকন্ড্রিয়া যে নামকরণটা করেছেন এটা হলো বিজ্ঞানী বেন্ডা। বেন্ডা। তাহলে আবিষ্কারক কলিকা আর নামকরণ করেছেন বেন্ডা। নাম্বার, আমরা একটু আগে বলেছিলাম যে আমরা বলেছিলাম 300 টু 400, ম্যাক্সিমাম সেলেই এই এটা থাকে 300 থেকে 400। নর্মালি দেয়ার নাম্বার মে বি 100 টু 2000 পার সেল ইন হায়ার প্ল্যান্টস। হায়ার প্ল্যান্টস, হ্যাঁ, 100 থেকে 2000, তবে ম্যাক্সিমাম সেলেই 300 থেকে 400টা ম্যাক্সিমাম সেলে থাকে। তবে রেঞ্জটা আমরা, হ্যাঁ, সর্ব লোয়েস্ট রেঞ্জ টু হাইয়েস্ট রেঞ্জটা আমরা বলেছি 100 to 2000 per cell in higher plants. More than 100 mitochondria are found to be present in liver cell of animals. এটা 100 হবে না, এটা হবে 1000। 1000। তাহলে একটা যদি আমরা লিভার সেল মানে যকৃত কোষের ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে যকৃত কোষের ক্ষেত্রে আমরা দেখব প্রায় একটা যকৃতের একটা কোষে আমরা দেখব প্রায় 1000টার উপরে মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাবো। ঠিক আছে, যকৃত কোষের মধ্যে প্রায় 1000টা আমরা মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো। অবশ্যই। Origin, new mitochondria originated from old one during cell division. তাহলে এর উৎপত্তি কোথা থেকে? কোষ বিভাজনের মাধ্যমে নতুন মাইটোকন্ড্রিয়া উৎপত্তি হতে পারে। একটা মাদার সেল যখন ডিভাইড হয় বাই সেল ডিভিশনের মাধ্যমে, তখন ওই
নিউ সেল মাইটোকন্ড্রিয়া অরিজিনেট হয়। আসলে মনে করি একটা সেল, যদি একটা সেল আমরা চিন্তা করি, একটা মাদার সেল চিন্তা করি, একটা মাদার সেলে যদি 100টা মাইটোকন্ড্রিয়া থাকে, তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু আমরা দেখবো যে ডিএনএ আছে। তাহলে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ গুলো আছে সেগুলোই মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লাই হয়ে ওই কোষে 100টা মাইটোকন্ড্রিয়া যদি থাকে, সে মাল্টিপ্লাই করে 200টা মাইটোকন্ড্রিয়া করে ফেলবে। এবং যখন সেল ডিভিশন করবে তখন কি হবে, ওই 100 করে আবার নতুন কোষে এই ডিস্ট্রিবিউট করে দেবে। এইভাবে কিন্তু মাইটোকন্ড্রিয়া সেল ডিভিশনের মাধ্যমে নিউ সেলে চলে আসে। শেপ অ্যান্ড সাইজ, আকার আকৃতি, দে মে বি ফাইব্রিলার, তারপর ফাইব্রিলার মানে হলো তন্তুময়, স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল মানে বৃত্তাকার, রড শেপ, মানে এটা অনেকটা রডের মতো, অর ওভাল ইন শেপ, ডিম্বাকার। এটা বিভিন্ন ধরনের হতে পারে, তন্তুকার, বৃত্তাকার, তারপর হলো রডের মতো বা ডিম্বাকার। The length of mitochondria generally range from 0.3 to 40 micron and diameter from 0.2 to 2 micron. তাহলে এদের হলো যেটা আমরা বলছিলাম যে প্রস্থ হলো 0.2 থেকে 2 মাইক্রন, আর এদের যে দৈর্ঘ্য হলো 0.3 থেকে 40 মাইক্রন। 1 মাইক্রন সমান কত মিলিমিটার জানা আছে? 1 মাইক্রন 1 মিলিমিটারের কত ভাগ? স্যার মিলিমিটার জানি না, তবে মিটার জানি স্যার। মিটার 10 বলো টু দি দেখি। পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -10 মিটার। 10 টু দি পাওয়ার 1 মাইক্রন -10। না না, হ্যাঁ 10। এটা হলো 1000 মিলিমিটারের এক ভাগকে বলা হয় 1 মাইক্রন। 1000 মিলিমিটারের এক ভাগকে বলা হচ্ছে কত? 1 মাইক্রন। 1 মিলিমিটার। হ্যাঁ 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারের 1000 ভাগের এক ভাগ হলো তোমার মাইক্রন। মাইক্রন। আচ্ছা, মেমব্রেন। আমরা এখানে মাইটোকন্ড্রিয়ার আমরা ফিগার দেখতে পাচ্ছি। ফিগারটা ফিগারটা একটু খেয়াল করো, ডান সাইডে আছে। বাইরেটা হলো আউটার মেমব্রেন, ভিতরেটা হলো ইনার মেমব্রেন। বাইরের যে চেম্বার সেটা হলো আউটার চেম্বার, আর ইনার মেমব্রেন ভিতরে যে সেটা হলো ইনার চেম্বার। ইনার চেম্বারে রয়েছে ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সের মধ্যে রয়েছে ডিএনএ, রাইবোজোম। এই হলো তাহলে এর ফিগার। এবার আমরা মেমব্রেন হলো পর্দা। ইচ মাইটোকন্ড্রিয়ন রিমেইনস সারাউন্ডেড বাই টু লেয়ার লাইপোপ্রোটিন মেমব্রেনস। আমরা এখানে দেখতে পাচ্ছি বাইরেরটা হলো আউটার মেমব্রেন আর ভিতরেরটা হলো ইনার মেমব্রেন। তাহলে এই মেমব্রেন গুলো লিপোপ্রোটিন দ্বারা গঠিত। The outer membrane is smooth and basically protective in function for the inner parts. তাহলে আউটার মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো উঁচু নিচু অংশ নাই, এটা একদম স্মুথ মসৃণ। আর এটা কি করে? এটা হলো এর কাজই হলো যে ভেতরের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে রক্ষণাবেক্ষণ করা, প্রোটেক্ট করা। তাহলে আউটার মেমব্রেনটা হলো কি? আউটার মেমব্রেন হলো স্মুথ এবং এর কাজ প্রোটেক্টিভ ইন ফাংশন, প্রোটেক্ট করা, ভিতরের অংশকে সুরক্ষা প্রদান করাই এর কাজ। The space between two membrane in 6 to 8 nanometer. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মাঝে যে ফাঁকা অংশটা আছে যেটাকে আমরা বলছি আউটার চেম্বার, এই স্পেসটা হলো 6 থেকে 8 ন্যানোমিটার। ক্রিস্টি, তাহলে ক্রিস্টিটা হলো এই যে ভিতরে যে ইনার মেমব্রেন আছে এটাই হলো ক্রিস্টি। তাহলে ইনার মেমব্রেন ইজ ফোল্ডেড ইরেগুলারলি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আঙ্গুলের মতো ফিঙ্গার লাইক কতগুলো প্রজেকশন দেখতে পাচ্ছি। এই ফিঙ্গার লাইক প্রজেকশন গুলোই হলো ক্রিস্টি। তাহলে এটা কে তৈরি করেছে? ইনার মেমব্রেন। তাহলে ইনার মেমব্রেন ফোল্ড হয়েছে ইরেগুলারলি মানে অনিয়ন্ত্রিত ভাবে আঙ্গুলের মতো কতগুলো ভাঁজ তৈরি করেছে। এই ভাঁজগুলোকে বলবো আমরা ক্রিস্টি। The inner membrane is folded irregularly toward the center, forming finger-like projection are called cristae. তাহলে যদি আমরা একটাকে লেয়ার করি, মানে একটাকে যদি আমরা লেভেলিং করি, একটা মনে করো এই আঙ্গুলের মতো প্রজেকশন যদি আমরা একটাকে করি তখন আমরা কি বলবো? সিঙ্গুলার ক্রিস্টা। আর আমরা যদি একসাথে অনেকগুলো দেখাই তখন সেটা হয়ে যাবে ক্রিস্টি। তাহলে মানে এটা প্লুরাল কোনটা? এখানে হলো ক্রিস্টিটা প্লুরাল না? হ্যাঁ প্লুরাল। আর এক বছরে হবে ক্রিস্টা। যদি আমরা একটা ক্রিস্টা দেখাই তখন আমরা বলবো ক্রিস্টা। আর যদি একসাথে আমি 2-3টা দেখাই তখন আমি বলবো ক্রিস্টি।
ও লেবেলিংটা যদি আমি একটাকে দেখাবো তখন আমরা কি লিখবো? পৃষ্ঠা। হ্যাঁ, এই আঙ্গুলের মতো প্রজেকশন যদি আমি একটাকে দেখাই তখন আমরা পৃষ্ঠা। তাহলে বুঝতে পারছি স্যার। এই ক্রিস্টা বা ক্রিস্টি এগুলো হলো আসলে ইনার মেমব্রেনের ফোল্ডিং। কেমন ধরনের ফোল্ডিং? ফিঙ্গার লাইক। আচ্ছা, ইনার সারফেস অফ ক্রিস্টি কন্টেন্স ইটিএস এন্ড এটিপি সিনথেসিস। তাহলে আমরা এখানে দেখব যে ইনার সারফেস মানে ক্রিস্টির এখানে আমরা কতগুলো অংশ দেখতে পাচ্ছি, একটু ক্রিস্টার সাথে লেগে আছে। এগুলো হলো এটিপি সিনথেসিস এন্ড স্যার ইটিএস। এগুলো অক্সিজম না স্যার? হ্যাঁ, এগুলো অক্সিজম না স্যার, গোল গোলগুলা? অক্সিজম। হ্যাঁ, এগুলো প্রিভিয়াস নেম এদেরকে বলা প্রিভিয়াসলি কল্ড অক্সিজম। আর নিউ নেম অক্সিজমের এখন বর্তমান নামটা হলো এটিপি সিনথেসিস। এটিপি ও সিনথেসিসের আগের নাম ছিল অক্সিজম। তাহলে অক্সিজম। ATP synthesis involved in ATP synthesis. এটিপি সিনথেসিস। Chamber, the inner membrane separates the space of mitochondria into two chambers. Outer chambers are called inner chambers. The space between the outer and inner membrane is called outer chamber, which contains fluid rich in coenzymes. যেটা আমরা দেখলাম যে এই আউটার চেম্বার তাহলে এটা হলো আউটার মেমব্রেন এন্ড এটা হলো ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানের স্পেসটাই হলো আসলে আউটার আউটার চেম্বার। এখানে কি থাকবে? আউটার চেম্বার। থাকবে কোএনজাইম থাকবে। এখানে কোএনজাইম। কোএনজাইম থাকবে। ইনার চেম্বার, তাহলে ইনার চেম্বার হলো দ্য সেন্ট্রাল স্পেস কভার্ড বাই দ্য ইনার মেমব্রেন ইজ নোন অ্যাজ ইনার চেম্বার। আমরা দেখতে পাচ্ছি ইনার মেমব্রেন এখানে সারাউন্ড করে আছে। ইনার মেমব্রেন যে চেম্বারকে সারাউন্ড করে আছে সেটাই হলো ইনার চেম্বার। ইনার চেম্বারে কি থাকবে? ম্যাট্রিক্স। ইনার চেম্বার ইজ filled up with jelly like homogeneous mass called matrix. ঠিক আছে, ম্যাট্রিক্স। তাহলে ইনার চেম্বার কি দ্বারা পরিপূর্ণ? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স দ্বারা। হ্যাঁ, এটা অনেকটা জেলি লাইক। ম্যাট্রিক্স কন্টেইন ডিফারেন্ট এনজাইমস, ডিএনএ এন্ড রাইবোসোম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের ভিতরে আমরা ডিএনএ কেও দেখতে পাচ্ছি, আবার রাইবোসোমকেও দেখতে পাচ্ছি। এখানে কোনটা আমরা দেখতে পাচ্ছি না? এনজাইমস, কারণ এই এনজাইমসের এখানে আমরা কোনো কোথাও লেবেলিং দিই নাই। তাহলে ম্যাট্রিক্সের ভিতরে এনজাইমস থাকবে, ডিএনএ থাকবে, রাইবোসোমস থাকবে। স্যার এনজাইম যেহেতু নাই স্যার, তাহলে স্যার এনজাইমকে কেন স্যার এক্সপ্রেস করছি? ও এনজাইম, এখানে তো এনজাইম তো ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস এখানে প্রেজেন্ট। অনেক ধরনের এনজাইম। হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু আমরা কোন এনজাইমের নাম দেবো এই জন্য ওখানে। আর ওই এনজাইমের তো এরকম নির্দিষ্ট কোনো আকারও নাই। এনজাইমে নির্দিষ্ট কোনো আকারও নাই, এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স। ও এই জন্য ওখানে লেবেলিং এ নাই। আচ্ছা, এবার আসবো এটিপি সিনথেসিস এন্ড ইটিএস। দ্য ইনার সারফেস অফ ক্রিস্টাল, আমরা দেখেছিলাম ক্রিস্টাল গায়ে এটিপি সিনথেসিস ছিল, ইটিএস ছিল। ইটিএস মানে হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে the inner surface of সিস্টেম। Christie remains ornamented with some round stalk sac-like bodies known as ATP synthesis. তাহলে আমরা ওখানে দেখলাম যে যেটাকে আমরা বলছি পূর্বে অক্সিজম, রিসেন্ট নেম ATP synthesis. Numerous ETS, numerous ETS remain scattered on the surface of Christie. তাহলে অনেক ইটিএস, অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বিক্ষিপ্তভাবে ক্রিস্টার উপরে ছড়িয়ে থাকবে। এই ক্রিস্টার উপরে ছড়িয়ে থাকবে, তাহলে ক্রিস্টার উপরে থাকবে এটিপি সিনথেসিস, আর ক্রিস্টার উপরে থাকবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এটিপি সিনথেসিস আমরা পূর্বে বললাম, পূর্বে এদের নাম কি ছিল? পূর্বে এদের নাম অক্সিজম। অক্সিজম। এই অক্সিজম বা এটিপি সিনথেসিসের তিনটা পার্ট থাকে। যেটা লেগে আছে মানে ক্রিস্টাল গায়ে যেটা লেগে আছে সেটাকে বলা হবে বেজ। তাহলে বেজ মানে ভিত্তি। তাহলে অক্সিজম বা এটিপি সিনথেসিসের তিনটা পার্ট, নিচের যে পার্টটা ক্রিস্টালের সাথে লেগে আছে তাকে বলবো বেজ। আর উপরে আমরা দেখতে পাচ্ছি রাউন্ড লাইক স্ট্রাকচার, সার্কুলার একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ওটাকে আমরা বলবো হেড। তাহলে উপরের গোলাকার অংশটা হলো হেড। ঠিক আছে স্যার? হ্যাঁ, বলো। স্যার এরা কি স্যার এনজাইম গুলো স্যার ই করে স্যার, কি বলবো যেন, তারা কি এনজাইম গুলো কন্টেইন করে? হ্যাঁ, এনজাইম, কারা এনজাইম কন্টেন্ট করে?
স্যার অক্সিজম। হ্যাঁ অক্সিজেন কন্টেন্ট করে তো। হ্যাঁ ওখানে এটিপিএস, তারপর হলো তোমার এটিপিএস মানে হলো এটিপি, যখন এটিপি খেয়ে ভাঙে তখন এটিপিএস এনজাইম ভূমিকা রাখে। আবার মনে করো যে সিটিপিএস, হ্যাঁ বিভিন্ন ধরনের আছে, ওখানে বিভিন্ন ধরনের এনজাইম এখানে থাকে। তাহলে এখানে আমরা একটু বড় করলাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে উপরে যে রাউন্ড লাইক স্ট্রাকচার সেটাকে বলবো হেড, আর নিচে ক্রিস্টাল গায়ে যেটা লেগে আছে, হ্যাঁ সেটাকে বলবো আমরা বেজ। বেজ আর হেড, মাঝখানে দেখো বেজ আর হেডের মাঝখানে একটা স্টকের মতো একটা অংশ আছে, স্টক মানে বৃন্ত। তাহলে এখানে আমরা তিনটা অংশ দেখতে পাচ্ছি, যেটা লেগে থাকবে সেটা হলো বেজ, তারপর হলো যেটা উপরে রাউন্ড লাইক স্ট্রাকচার সেটাকে বলবো হেড, আর হেড আর বেজের মাঝখানে যে ছোট দণ্ডের মতো অংশ সেটার নাম হলো স্টক। ঠিক আছে, তাহলে অক্সিজেনের এটার নাম কি স্যার? স্টক। স্টক। হ্যাঁ তাহলে আমরা উপরের গোলাকার অংশের নাম হলো হেড, হেডের ঠিক নিচেই সংক্ষিপ্ত একটা দণ্ডের মতো অংশ আমরা দেখতে পাচ্ছি রড লাইক, এটাকে বলবো স্টক। আর পৃষ্ঠার গায়ে যেটা লেগে থাকবে সেটা হবে বেস। তাহলে বেস, স্টক, হেড, তিনটা নিয়ে গঠিত। আচ্ছা, ডিএনএ and ribosome. Mitochondrial matrix contain its own DNA. The mitochondrial DNA is small, double-stranded and circular. তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএ দেখলাম, সেগুলো হলো ছোট, দুই সূত্রকযুক্ত, ডবল স্ট্যান্ডার্ড বলছে দুই সূত্রকযুক্ত, এবং সার্কুলার বৃত্তাকার। The DNA matrix contains DNA matrix contain 70S ribosome which look like the ribosome of bacteria. তাহলে এখানে যে রাইবোজোম গুলো কন্টেইন করছে, এই রাইবোজোম গুলো কোন টাইপের? 70S টাইপ। 70S টাইপ আমরা দেখেছিলাম, 70S টাইপ রাইবোজোম গুলো কোথায় ছিল? ব্যাকটেরিয়ার ভিতরে। 70S রাইবোজোম গুলো কোথায় ছিল? ব্যাকটেরিয়ার ভিতরে, মানে প্রোক্যারিওটিক। 70S রাইবোজোম হলো প্রোক্যারিওটিক টাইপ রাইবোজোম, যেটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে থাকে। তাহলে ওই একই ধরনের রাইবোজোম আমরা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যেও দেখতে পাবো। আচ্ছা, এবার আমরা আসবো কেমিক্যাল স্ট্রাকচার। Chemical structure of mitochondria. The mitochondrial membrane consists of lipoprotein, which contains 60 to 65% protein, 25 to 30% lipid, 0.5% RNA, and a small amount of DNA. ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন কি দ্বারা গঠিত? লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। এই লাইপোপ্রোটিনের মধ্যে প্রোটিন থাকবে 60 থেকে 65 ভাগ, লিপিড থাকবে 25 থেকে 30 ভাগ, 0.5 ভাগ থাকবে আরএনএ, এবং অল্প পরিমাণে থাকবে ডিএনএ। এবং লিপিডস 90% ইজ ফসফোলিপিড and 5% কোলেস্টেরল। লিপিডের মধ্যে 90 ভাগ থাকবে হলো এই যে আমরা এখানে লিপিড গুলো দেখলাম, এখানে লিপিড কি দেখছি? এখানে আমরা লিপিড বলছি 25 থেকে 30%। এই 25 থেকে 30% যে লিপিড আছে, এই লিপিডের মধ্যে সবচেয়ে বেশি কোন লিপিড থাকবে? এই লিপিডের মধ্যে সবচেয়ে বেশি লিপিড থাকবে ফসফোলিপিড। ঠিক আছে, among lipids 90% is phospholipid and 5% cholesterol. বুঝতে পেরেছো? লিপিড যে 25 থেকে 30 ভাগ আছে, সেই 25 থেকে 30 ভাগের লিপিডের মধ্যে 90 ভাগ থাকবে ফসফোলিপিড এবং 5 ভাগ থাকবে কোলেস্টেরল। মাইটোকন্ড্রিয়া কন্টেন স্মল অ্যামাউন্ট অফ মিনারেলস এন্ড ভিটামিন, খুব অল্প পরিমাণে খনিজ লবণ এবং ভিটামিন থাকবে। About 100 type of enzymes and coenzymes are found in mitochondria. তাহলে 100 ধরনের এনজাইম এবং কোএনজাইম মাইটোকন্ড্রিয়া বহন করে। Function of mitochondria. Different stages of respiration except glycolysis take place within mitochondria. তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে অনেক ধরনেরই বিক্রিয়া ঘটবে এক্সেপ্ট গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটবে না। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে জানা আছে? গ্লাইকোলাইসিস কোষের কোথায় ঘটবে? স্যার এটা স্যার অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু স্যার এটা আসলে হয় না, এটা জানি। হ্যাঁ, গ্লাইকোলাইসিস কার অংশ? কিন্তু ক্রেবস সাইকেল হয়। হ্যাঁ, ক্রেবস সাইকেল হয়। গ্লাইকোলাইসিসটা হলো তোমার, এটা হলো অ্যারোবিক রেসপিরেশন আছে, সবাত শোষণ। তাহলে অ্যারোবিক রেসপিরেশনের এটা হলো প্রথম ধাপ, ফার্স্ট স্টেজ হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। হ্যাঁ, আর সেকেন্ড স্টেজ হলো ক্রেবস সাইকেল, থার্ড স্টেজ হলো ইটিএস। তাহলে ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তারপর অ্যাসিটাইল কোয়ে ফরমেশন, এগুলো সবই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে হবে।
all the respiratory enzymes present in mitochondria, তাহলে সকল ধরনের যে রেসপিরেটরি এনজাইম মাইটোকন্ড্রিয়া বহন করে বা থাকে। The ATP produced in respiration is stored in mitochondria, তাহলে রেসপিরেশনের ফলে গ্লুকোজ ভেঙে যে এটিপি তৈরি করে সেই এটিপি মাইটোকন্ড্রিয়া জমা করে রাখে। হ্যাঁ, এই জন্যই কিন্তু একে বলা হচ্ছে পাওয়ার হাউস। They contain all enzymes for lipid synthesis, তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে লিপিড সংশ্লেষণ করার জন্য সকল এনজাইম আছে। Mitochondria synthesize small amount of DNA and RNA, মাইটোকন্ড্রিয়া কিছু পরিমাণ ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণ করতে পারে। Mitochondria are able to active transportation of calcium, potassium, etc. তাহলে এরা ক্যালসিয়াম এবং পটাশিয়ামকে বহন করতে পারে, সক্রিয় পরিবহন করতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। শুধু ক্যালসিয়াম আর পটাশিয়ামই, আর অন্য কিছু আছে না? ক্যালসিয়াম পটাশিয়াম হলো মানে ম্যাক্সিমাম, এদেরকে বেশি পরিমাণে বহন করবে, এই জন্য আমরা ক্যালসিয়াম আর পটাশিয়ামের কথা বলবো। ক্যালসিয়াম এবং পটাশিয়াম আয়নগুলোকে এরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশনের মাধ্যমে পরিবহন করতে পারে। এই ছিল মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার, ফাংশন, এগুলো। এবার আমরা আসবো গোলগি বডিজ, এটা আরেকটা সেল অর্গানেলিস। তাহলে দেয়ার আর সার্টেন ভেসিকুলার, tubular or flattened sac-like structure found in arranged parallelly near the nucleus known as Golgi bodies. তাহলে এটা কি হবে, নিউক্লিয়াসের খুব কাছাকাছি প্যারালালি মানে সমান্তরাল ভাবে এগুলো থাকবে। এগুলো দেখতে কেমন, এগুলো হলো নলাকার, চ্যাপ্টাকৃতির বা চৌবাচ্চার মতো। অলসো নন অ্যাজ গোলজি অ্যাপারেটাস, ডিকটায়াজম। এদের বিভিন্ন সিনোনিম আছে, যেমন গোলজি বডিজ, গোলজি অ্যাপারেটাস, ডিকটায়াজম, এগুলো কিন্তু সব সিনোনিম। Discovery: the Golgi bodies was first discovered by scientist Camillo Golgi in the nerve cell of cat and owl and named after him. তাহলে বিড়াল এবং প্যাঁচার, বিড়াল এবং প্যাঁচার যে নার্ভ সেল, সেই নার্ভ সেলের মধ্যে সর্বপ্রথম অবজার্ভ করেন, এবং যে বিজ্ঞানী অবজার্ভ করেন তার নাম হলো ক্যামিলো গোলগি, এবং তার নাম অনুসারেই কিন্তু এর নাম হয়েছে গোলজি বডিজ। Occurrence: the Golgi bodies are present in all eukaryotic cells, especially animal cells. তাহলে ইউক্যারিওটিক সেল তো বটে, এবং অ্যানিমাল সেলস এর মধ্যে গোলজি বডিজ বেশি থাকবে। প্ল্যান্ট সেলেও আছে, তবে কম পরিমাণে, কিন্তু অ্যানিমাল সেলে বেশি পরিমাণে থাকে। গোলজি বডিজ আর অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক মানে হলো ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কোনো গোলজি বডিজ থাকবে না। আমরা জানি যে ব্যাকটেরিয়াল সেল বা প্রোক্যারিওটিক সেল, এই সেলের মধ্যে only one type organelle is present. সেই অর্গানেলের নাম বলতে পারবা? ব্যাকটেরিয়া বা হ্যাঁ বলো স্যার, আরেকবার বলেন স্যার কাইন্ডলি। আমি বললাম ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেলের মধ্যে এক ধরনের অর্গানেলিস দেখা যায়, শুধু এক ধরনের। সেই অর্গানেলিসের নাম কি? ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেলে শুধু এক ধরনের অর্গানেলিস পাওয়া যায়, শুধু এক ধরনের, শুধু এক ধরনের অর্গানেলিস পাওয়া যাবে। স্যার একটু আগে কিন্তু আমি পড়াইছি, মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময় ওটা কিন্তু বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটা কি আছে, রাইবোজোম আছে। রাইবোজোমটা রাইবোজোমের টাইপটা কেমন ছিল? 70S। হ্যাঁ, তাহলে তোমার হলো যেটা বললাম আমি, যে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেলে শুধু এক ধরনের সেল অর্গানেলিস দেখা যায়, সেটা হলো রাইবোজোম, এবং সেটা টাইপ হলো 70S। হ্যাঁ, এটা ছাড়া ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেলে আর কোনো অর্গানেলিস দেখা যাবে না। অরিজিন: তাহলে গোলজি বডিজ এর অরিজিন, গোলজি বডিজ আর অরিজিনেটেড ফ্রম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ER মানে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে গোলজি বডিজ আর অরিজিনেটেড ফ্রম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এর উৎপত্তি। or nuclear membrane of plasma or plasma membrane। তাহলে এর অরিজিন হলো তিনটা, একটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হলো নিউক্লিয়ার মেমব্রেন or প্লাজমা মেমব্রেন। এটা তিন জায়গা থেকে এদের উৎপত্তি হতে পারে।
এবার আসবো স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার। Golgi bodies consist of three types of components. One cisternae, two vacuole, three vesicle. আমরা ডান সাইডে এই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই নলাকার যে অংশগুলো সেগুলো হলো সিস্টার্নি। সিস্টার্নির ডান পাশে পিঙ্ক কালারের যে স্যাক লাইক স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো হলো ভ্যাকুয়াল। আর নিচে আমরা কিছু ড্রপলেট টাইপ কিছু অংশ দেখতে পাচ্ছি সেগুলো হলো ভেসিকল। স্যার এগুলো রাইবোজোম না স্যার? না, এগুলো গোলজি বডিজ, এগুলো সব গোলজি বডিজ এর স্ট্রাকচার। গোলজি বডিজ স্ট্রাকচার এরকম তিন ধরনের। রাইবোজোমও অনেকটা আমরা এরকমই ছবিতে দেখাইছি। রাইবোজোমের ছবি আমরা যখন সেলের ছবি আঁকেছিলাম তখন আমরা এই টাইপেরই দেখাইছিলাম। তো যাই হোক, তাহলে গোলজি বডিজ এর স্ট্রাকচার হলো থ্রি টাইপস, একটা সিস্টার্নি, একটা ভ্যাকুয়াল, আর একটা ভেসিকল। আমরা প্রথমে আসি সিস্টার্নি। আমরা এখানে দেখতেই পাচ্ছি ছবিতে সিস্টার্নি আর লং লং ফ্ল্যাটেন্ড মানে চ্যাপ্টা, স্যাক লাইক ক্যাভিটিস, স্যাক মানে থলি আকৃতির গহ্বর, অ্যারেঞ্জ প্যারালালি এখানে সমান্তরাল ভাবে আছে, সারাউন্ডেড বাই প্যারালাল ভাবে। সারাউন্ডেড বাই সিঙ্গেল লেয়ার মেমব্রেন। আমরা প্রত্যেকটা সিস্টেমে যদি অবজার্ভ করি তাহলে দেখবো একটাই লেয়ার আছে। চার সাইড দিয়ে একটা লেয়ার দ্বারা সিস্টেমই সারাউন্ডেড। তাহলে আমরা বললাম যে এটা হলো সিস্টেমই আর লং ফ্ল্যাটেন্ড স্যাক লাইক ক্যাভিটিস অ্যারেঞ্জড প্যারালালি and surrounded by single layer membrane. In most plant and animal cell, the number of cisternae may be 3 to 8. আমরা এখানে পিকচারে কয়টা দেখাইছি? সিস্টার্নি এখানে পিকচারে কয়টা আছে? স্যার পাঁচটা। তাহলে আমরা বলতেছি যে অ্যানিমাল আর প্ল্যান্ট সেল, বেশিরভাগ অ্যানিমাল এবং প্ল্যান্ট সেলে এই নাম্বার অফ সিস্টার্নি কত হতে পারে? 3 to 8। তাহলে 3 থেকে 8টা থাকতে পারে। আমরা যদি 3টা দিয়েও এই ছবিটা আঁকিয়ে দেখাই তাও হবে, তা তো কমপ্লিট। হ্যাঁ। The surface of Golgi body is facing towards the nucleus called sys-phase. তাহলে সিস্টার্নির যে পার্ট নিউক্লিয়াসের কাছে থাকবে তাকে আমরা বলবো সিস-ফেজ। ওটা ছবি আমি পরে দেখাচ্ছি। আর the outer part facing toward the cell membrane is called transphase. তাহলে আমরা স্যার ট্রান্সফেস আর সিস-ফেজ একটু আরেকবার একটু বুঝিয়ে দিবেন? আমি পরে আরেকটা পিকচার আছে, ওই পিকচার দিয়ে আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এবার এই যে এখানে এই পিকচারটা দেখো, এই যে এখানে আমি লিখে রাখছি সিস-ফেজ, উপরে দেখো সিস-ফেজ লেখা আছে, আর নিচের দিকে দেখো ট্রান্সফেজ কথাটা লেখা আছে। বুঝতে পেরেছো? সিস-ফেজ ট্রান্সফেজ লেখাটা দেখতে পাচ্ছ? না স্যার, এখনো দেখা যাচ্ছে না? বড় বড় একটু দেখা যায়? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার এবার পাচ্ছি। উপরেরটা হলো সিস-ফেজ আর নিচে আমরা কি দেখতে পাচ্ছি? ট্রান্সফেজ। তাহলে সিস-ফেজ কোনটা? এটা হলো গোলজি বডিজ এর সিস্টার্নি। তাহলে এই গোলজি বডিজ এর যে পার্ট নিউক্লিয়াসের কাছে থাকবে, তাহলে এই পার্টটা মানে উপরের যে সিস্টার্না আছে এই পার্টটা নিউক্লিয়াসের খুব কাছে আছে, এই পার্টটা এই অঞ্চলটাকে আমরা বলবো সিস-ফেজ। আবার নিচের যে সিস্টার্নাটা আছে এটা খেয়াল করো, এটা প্লাজমা মেমব্রেনের কাছাকাছি আছে, এই জন্য এখানকার এরিয়াকে আমরা বলবো ট্রান্সফেজ। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, এখন সিস ফেজে যে সিস্টার্না থাকবে তাকে আমি কি সিস্টার্না বলবো? সিস সিস্টার্না। ওকে, ইয়েস স্যার। সিস ফেজে যে সিস্টার্না আছে তাকে আমরা বলবো সিস সিস্টার্না। আবার ট্রান্স ফেজে যে সিস্টার্না থাকবে তাকে আমি বলবো ট্রান্স সিস্টার্না। আর মাঝখানে সিস আর ট্রান্সের মাঝখানে যে সিস্টার্না গুলো আছে সেগুলো কয়টাই থাক, একটা থাক, দুইটা থাক, কয়টাই থাক, সেগুলোকে আমরা বলবো মিডিয়াল সিস্টার্না। ওকে ওকে আমরা সিস, মিডিয়াল, ট্রান্স, সিস্টার্না বুঝলাম? ইয়েস স্যার। এখন এবার খেয়াল করো, বেসড অন দ্য পজিশন ইন স্ট্যাক, স্ট্যাক মানে হলো একটা স্তূপ। স্ট্যাক সিস্টার্নি আর থ্রি টাইপস: সিস, ট্রান্স, মিডিয়াল। সিস সিস্টার্নি, দিস সিস্টার্নি ফেসিং টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাছে আছে। ট্রান্স সিস্টার্নি, দিস সিস্টার্নি ফেসিং টুয়ার্ডস দ্য সেল মেমব্রেন, বললাম। মিডিয়াল সিস্টার্নি, দিস সিস্টার্নি প্রেজেন্ট ইন দ্য মিডল পজিশন, কারণ এই মিডল পজিশন মানে সিস আর ট্রান্স সিস্টার্নি মাঝে। ওকে, তাহলে তিনটা সিস্টার্নি লোকেশনটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসবো ভ্যাকুয়াল। গহ্বর।
There are round plate-like parts present near the sea cisterna. আমরা এই যে উপরের ছবিতে দেখেছিলাম এই যে ভ্যাকুয়াল, এই যে ভ্যাকুয়াল, এই ভ্যাকুয়ালটা কার কাছাকাছি আছে? সি সিস্টার্নার কাছাকাছি আছে। সি সিস্টার্না, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে there are round plate-like parts present near the sea cisterna. They are originated from the extended part of endoplasmic reticulum. তাহলে এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে বাইরের যে অংশটা আছে সেখান থেকে এই ভ্যাকুয়াল গুলোর উৎপত্তি। ভেসিকল, small oval or round shaped vesicle remain aggregated around the stack of transcisternae are called vesicle. তাহলে আমরা এখানে আবার ছবিতে ফিরে যাই। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি শেষের যে সিস্টার্নি এর নাম ছিল ট্রান্স কি ছিল? ট্রান্সিস্টার্নি। তাহলে ট্রান্সিস্টার্নির নিচে, বা আমরা বলতে পারি সিস্টার্নি যে স্ট্যাক, হ্যাঁ স্ট্যাকের ঠিক নিচে এরকম আমরা কতগুলো ভেসিকল অ্যাগ্রিগেশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, গুচ্ছাকারে কতগুলো ভেসিকল এখানে অবস্থান করতেছে। তাহলে ট্রান্সিস্টার্নির ঠিক নিচে এরা গুচ্ছাকার ভাবে এরা অবস্থান করবে। এগুলোর নাম হলো স্যার গুচ্ছাকার মানে স্যার কম্বিনেশন ভাবে না, গুচ্ছাকার মানে হলো কম্বিনেশন বলা যাবে না। গুচ্ছাকার মানে হলো ছোট ছোট এরকম ভেসিকল একসাথে, হ্যাঁ একসাথে একটা মানে একটার সাথে একটা লেগে থাকবে না, কিন্তু একসাথে মানে একসাথে অবস্থান করবে, একসাথে অবস্থান করবে একটু ফাঁকা ফাঁকা করে। হ্যাঁ ফাঁকা ফাঁকা করে, এটাকে বলছে আছে। অ্যাগ্রিগেশন। এবার আসবো ফাংশন। তাহলে গোলজি বডি প্রসেস প্রোটিন এন্ড লিপিডস made by the endoplasmic reticulum, hence the are called the traffic police of cell. তাহলে আমরা বলছি গোলজি বডি processes protein and lipids made by endoplasmic reticulum, hence are called the traffic police of cell. আমি এটা আবার স্যার ছবির মাধ্যমে স্যার এটাকে ট্রাফিক পুলিশ বলে কেন? হ্যাঁ, ওটা ছবির মাধ্যমে পরে বোঝাই দিচ্ছি, আগে এটা বলে নি ফাংশন গুলো, ওটা আমি বোঝাই দিচ্ছি। ট্রাফিক পুলিশটা আমি পরে বলবো। It involves in the creation of lysosome and cell wall. তাহলে লাইসোজোম এবং কোষ প্রাচীর গঠনে এর ভূমিকা রয়েছে। It synthesizes some simple carbohydrates such as galactose and pectin etc. তাহলে এরা কিছু পরিমাণ কার্বোহাইড্রেট সংশ্লেষণ করে, যেমন গ্যালাক্টোজ, তারপর পেকটিন ইত্যাদি। Golgi body are associated with the synthesis of lipid and secretion of protein. তাহলে এরা কি করছে, কিছু লিপিড সিনথেসিস এবং কিছু প্রোটিন সিক্রেশনে এরা ভূমিকা রাখে, সহযোগিতা করে। দে হেল্প ইন দ্য ফরমেশন অফ অ্যাক্রোজোম অফ স্পার্ম ইন হিউম্যান। তাহলে মানুষের যে শুক্রাণু আছে, মানুষের শুক্রাণুতে অ্যাক্রোজোম বলে একটা স্ট্রাকচার তৈরি করে, এই অ্যাক্রোজোম নামক স্ট্রাকচার তৈরিতে সাহায্য করে গোলজি বডিজ, যেটা শুক্রাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকবে। শুক্রাণুর নিউক্লিয়াসের ঠিক সামনেই এই অ্যাক্রোজোম লাইক স্ট্রাকচার দেখা যাবে। তাহলে শুক্রাণুর অ্যাক্রোজোম কে তৈরি করে? শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করে অ্যাক্রোজোম। হ্যাঁ, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে গোলজি বডি। স্যার শুক্রাণু কি স্যার? শুক্রাণু হলো মেল জার্ম সেল, পুরুষের জনন কোষ। পুরুষের জনন কোষ হলো শুক্রাণু বা স্পার্ম, আর ফিমেলদের ক্ষেত্রে ওভাম বা ডিম্বাণু। ঠিক আছে, ফিমেলের জার্ম সেল হলো ওভাম অর ডিম্বাণু, আর মেলের জার্ম সেল হলো স্পার্ম অর শুক্রাণু। বাংলায় শুক্রাণু, ইংলিশে স্পার্ম। ওকে স্যার। দে ইনিশিয়েটস এটিপি সিনথেসিস বাই দ্য মাইটোকন্ড্রিয়া। তাহলে এটা কি করে? মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়াকে এটিপি সিনথেসিসে উত্তেজিত করে। মাইটোকন্ড্রিয়া যাতে এটিপি তৈরি করে তার জন্য উত্তেজিত করে গোলজি বডিজ। আচ্ছা, এবার আমরা আসি ট্রাফিক পুলিশটা কি। আচ্ছা, এবার এখানে একটু খেয়াল করো, এখানে আমরা দিয়েছি REP। আর মানে হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, আর নিচে আছে SER, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ কেন হয়েছে আর স্মুথ কেন হয়েছে, এর কারণটা জানো? স্যার শর্টকাটে বললে স্যার ওই গোল গোল দেখে স্যার ওটা বলছে স্যার রাফ, আর যেটা একদম স্মুথ। হ্যাঁ, ওই গোলটা কি বলো তো? স্যার ওই গোল গুলো ওগুলো হলো রাইবোজোম। হ্যাঁ স্যার ওটাই তো। হ্যাঁ, এন্ডোপ্লাজম রেটিকুলামের সাথে যদি অ্যাটাচ থাকে রাইবোজোম তাহলে হবে রাফ, আর উইদাউট রাইবোজোম সেগুলো হবে স্মুথ। ওকে ওকে স্যার।
আচ্ছা, এখন এই রাইবোজ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, এরা কিছু প্রোটিন এবং লিপিড লাইক কিছু সাবস্টেন্স সিক্রেট করে। আর এই প্রোটিন এবং লিপিড লাইক সাবস্টেন্স গুলো একটা ভেসিকলের মধ্যে আবদ্ধ হয়। এই যে ভেসিকলটার নাম হলো ট্রানজিশন ভেসিকল। তাহলে এই ট্রানজিশন ভেসিকলটা কে সিক্রেট করেছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করছে স্যার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক ধরনের কি গঠন করেছে? ট্রানজিশন ভেসিকল। ট্রানজিশন ভেসিকলের ট্রানজিশন। মধ্যে কি আছে? এখানে আছে প্রোটিন এবং লিপিড লাইক কিছু সাবস্টেন্স রয়েছে, পদার্থ রয়েছে। প্রোটিন এবং লিপিড জাতীয় কিছু পদার্থ এই ভেসিকলের মধ্যে আছে। তাহলে এই ট্রানজিশন ভেসিকল কে তৈরি করেছে বা কে নির্গত করেছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই ট্রানজিশন ভেসিকল সিক্রেট করে। ওকে, ওকে স্যার। আচ্ছা, এখন এই ট্রানজিশন ভেসিকল গুলো এখন যাবে কোথায়? এই ট্রানজিশন ভেসিকল গুলো যাবে হলো গোলজি বডিজ। কোথায় যাবে? গোলজি বডিজ। গোলজি বডিজ এর প্রথমে কোথায় যাবে? সিজ সিস্টার্নাই। তাহলে ট্রানজিশন ভেসিকল প্রথমে কোথায় যাবে? এই যে সিস্টারনা। অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, সিজ সিস্টার্না। সিজ সিস্টার্না থেকে এরা যাবে কোথায়? মিডিয়াল সিস্টার্নায়। অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। মিডিয়াল সিস্টার্না থেকে এরা যাবে কোথায়? ট্রান্স সিস্টার্নায়। ট্রান্সিস্টারনা। ট্রান্স সিস্টার্না থেকে এরা কি হিসেবে বের হবে? সেক্রেটরি ভেসিকল। কি হিসেবে বের সেক্রেটারি হয়েছে? ভেসেল। সেক্রেটরি সেক্রেটারি ভেসিকল। ভেসেল। সেক্রেটরি ভেসিকল গুলো যাবে কোথায়? প্লাজমা মেমব্রেনের কাছে। সেক্রেটরি মানে ভেসিকল, সেল মেমব্রেন। হ্যাঁ, সেল মেমব্রেন, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের কাছে চলে আসবে। এখন এই সেল মেমব্রেনের কাছে যখন আসে, তখন এরা ফেটেও যেতে পারে, আবার নাও ফাটতে পারে। হ্যাঁ, কারণ এখানে দেখা গেলো যে যদি না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, বলছি যে এই সেক্রেটরি ভেসিকল গুলো যখন মেমব্রেনের কাছাকাছি আসবে, সেল মেমব্রেনের কাছাকাছি আসবে, তখন এটা ব্লাস্ট আউট হতেও পারে, আবার নাও পারে। ঠিক আছে, মূলত মূলত এই ট্রানজিশন ভেসিকলকে এই গাইডলাইন করছে কি? ট্রানজিশন ভেসিকলকে গাইডলাইন করছে গোলজি বডিজ। গোলজি বডি। ট্রানজিশন ভেসিকলকে কে গাইডলাইন করছে? গোলজি গোলজি বডি বডি। গাইডলাইন করে সে নির্দিষ্ট ওয়েতে সে কিন্তু একটা গাইড করছে। আগে আগে সিস সিস্টার না, তারপর মিডিয়াল, তারপর ট্রান্স। আগে কিন্তু ট্রান্স, তারপরে সিস, তারপর কিন্তু মিডিয়াল না। সে কিন্তু একটা নির্দিষ্ট ওয়ে বা নির্দিষ্ট গাইড ফলো করে। সিকোয়েন্স ভাবে আসছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী সে আসবে। প্রথমে সিসে ঢুকতে হবে, তারপরে মিডিয়ালে আসতে হবে, তারপর ট্রান্সে আসতে হবে। দেন তারা সেক্রেটারি ভেসিকল রূপে হ্যাঁ নির্গত হবে। দেন সেল মেম্বারের কাছে আসবে। এই যে গাইডলাইন করলো, এই গাইডের কাজ কে করে? ট্রাফিক। হ্যাঁ, ট্রাফিক। ট্রাফিক যদি বলে যে তোমাকে ডানে যেতে হবে, ডানেই যেতে হবে গাড়িকে। ঠিক আছে, যদি হ্যাঁ স্যার। যদি বলি বামে, বামে যেতে হবে। যদি বলি সোজা, সোজাই যেতে হবে। এই জন্য এখানে বলতেছে এটা কি, এই গোলজি বডিকে বলা হচ্ছে ট্রাফিক পুলিশ। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা অর্গানিজমে যাব। এই অর্গানিজমের নাম হলো প্লাস্টিড। প্লাস্টিড। হ্যাঁ, প্লাস্টিডকে বলা হচ্ছে লার্জেস্ট সেল অর্গানিজম ইন প্ল্যান্ট সেল। কারণ অ্যানিমাল সেলে কোনো প্লাস্টিড থাকে না। প্ল্যান্ট সেলের লার্জ অর্গানিজম হলো প্লাস্টিড। তাহলে দেয়ার আর সাম মেমব্রেন বাউন্ড স্যার অর্গানিজম। এটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ, ইম্পর্টেন্ট, প্লাস্টিডটা ইম্পর্টেন্ট। There are some membrane-bound organisms in plant cell which contain several colored pigments that give the present color of the plant organs. তাহলে এই প্লাস্টিডের কারণে কিন্তু উদ্ভিদ বিভিন্ন ধরনের রঙের হতে পারে। These colored organisms are called plastic. স্যার Particular, আরেকটা কোশ্চেন করবো স্যার? হ্যাঁ বলো। স্যার মানুষ তো স্যার ক্রোমোজোমের কারণে স্যার কালার হয় তাই না স্যার? ফর্সা কেউ কেউ কালো হয় তাই না? না না, মানুষ ক্রোমোজোমের কারণে না, ওখানে কিছু জিন আছে, জিনের কারণে। হ্যাঁ, তাহলে মানুষের স্যার স্যার এটা শুনলাম যে স্যার ক্রোমোজোম ইজ কল্ড ঠিকই দ্য আছে, কালার নাকি? না ঠিকই আছে ক্রোমোজোমের, ঠিক আছে, মনে করো ক্রোমোজোমের কালার না। তোমার ক্রোমোজোম হলো কনসিস্ট অফ ডিএনএ। ক্রোমোজোম কনসিস্ট অফ ডিএনএ এন্ড আরএনএ। আর ডিএনএ হ্যাঁ। কনসিস্ট অফ সেভারাল জিন। ডিএনএ কনসিস্ট অফ সেভারাল জিন। সেভারাল জিন। হ্যাঁ, আর জিন কনসিস্ট অফ সেভারাল ডিঅক্সিনিউক্লিওটাইড। অনেকগুলো ডিঅক্সিনিউক্লিওটাইড দিয়ে একটা জিন তৈরি। এখন এই জিন হ্যাঁ এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। হ্যাঁ, কেউ হয়তো কালোর জন্য জিন কাজ করে, কেউ ফর্সা হওয়ার জন্য এই জিনগুলো কাজ করে। হ্যাঁ, তারপর হলো কেউ হয়তো কারো চোখ হলো কালো, কারো চোখ হলো নীল, কারো চোখ হলো বাদামি।
এই সমস্ত কিন্তু জিন ইনভলভ। তোমার কথা ঠিক আছে যে ক্রোমোজোমের কারণে যে আসলেই হয়, আসলে মেন কারণ হলো জিন। ক্রোমোজোম ঠিক আছে, কিন্তু ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো আছে, জিনগুলো মেনলি ক্যারেক্টার রেগুলেট করে। আচ্ছা, এবার আসবো ডিসকভারি অফ প্লাস্টিড। শিম্পার 1883 observed for the first time the presence of green colored plastic in the leaf cells and named it as chloroplast. তাহলে শিম্পার 1883 সালে সর্বপ্রথম এই প্লাস্টিড অবজার্ভ করেন এবং তাদের নাম দেন। যেহেতু এটা লিফ সেল মানে পাতার কোষগুলোতে তিনি দেখেছিলেন, এবং এটার নাম দিয়েছিলেন ক্লোরোপ্লাস্ট। যেহেতু এটা গ্রিন কালার ছিল এই জন্য ক্লোরোপ্লাস্ট। occurrence in fungi, slime mold and bacteria, plastid are absent। তাহলে ছত্রাক, ছত্রাক, তারপর হলো স্লাইম মোল্ড, এটা এক ধরনের ছত্রাক, তারপর হলো ব্যাকটেরিয়া, এগুলোর মধ্যে কোনো প্লাস্টিক থাকবে না যেহেতু তারা কালারলেস। But some bacteria and all the blue-green algae contain pigments without organized plastics। তাহলে আমরা দেখবো যে সাইনোব্যাকটেরিয়া নাম শুনেছি নিশ্চয়। সাইনোব্যাকটেরিয়া বা আমরা বা বলি ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল। হ্যাঁ স্যার, আপনি তো আগে ক্লাসেও বলছিলেন। হ্যাঁ, নীলাভ সবুজ শৈবাল, সেখানে কিন্তু মানে অর্গানাইজড প্লাস্টিক নাই, সেখানে কিন্তু অর্গানাইজড প্লাস্টিক নাই। আর সাম ব্যাকটেরিয়া, যেটা বললাম সায়ানোব্যাকটেরিয়া, তো এগুলোর মধ্যে অর্গানাইজড প্লাস্টিক থাকবে না, কিন্তু না থাকলেও কিছু পিগমেন্ট ধারণ করে। এই পিগমেন্ট গুলো হলো ক্রোম্যাটোফোর, যেটা আমি এখানে লিখি নাই, ওটার নাম হলো ক্রোম্যাটোফোর। এই ক্রোম্যাটোফোর গুলোই পিগমেন্ট লাইক। প্লাস্টিড আর অ্যাবসেন্ট ইন পিগমেন্ট সেল। হ্যাঁ বলো স্যার, ক্রোম্যাটোফোরটা কি স্যার? ক্রোম্যাটোফোর ওয়ান টাইপ অফ পিগমেন্ট। ও, এটা পিগমেন্ট। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে ব্লু গ্রিন অ্যালগি এবং ব্যাকটেরিয়াতে যেহেতু অর্গানাইজড প্লাস্টিক নাই, তাহলে সেখানে কি আছে? সেখানে আছে ক্রোম্যাটোফোর। এই ক্রোম্যাটোফোর ফাংশন অ্যাজ পিগমেন্ট, পিগমেন্টের মতো কাজ করবে। Types of plastid. Depending on color of the pigments, plastid are three types. কি? এটা লিকোপ্লাস্ট, এটা ক্রোমোপ্লাস্ট, আর এটা হবে ক্লোরোপ্লাস্ট। তো প্রথমে আমরা আসি লিকোপ্লাস্ট। It is colorless plastic, মানে এটা বর্ণহীন। They present in those cells where sunlight does not penetrate। মানে যে সমস্ত সেলে বা কোষে সানলাইট পৌঁছাবে না, প্রবেশ করবে না। In touch of light, লিকোপ্লাস্ট become chloroplast। এটা যদি লাইটের টাচে আসে তাহলে লিকোপ্লাস্ট কনভার্ট টু ক্লোরোপ্লাস্ট। এখন আমরা দেখব ফাংশন। মেইন ফাংশন অফ লিকোপ্লাস্ট ইজ টু স্টোর ফুড। তাহলে কি হিসেবে কাজ করে? খাদ্য সঞ্চয়কারী হিসেবে লিকোপ্লাস্ট কাজ করে। ডিপেন্ডিং অন দ্য স্টোর করে, ফুড স্টোর করে। Depending on the nature of stored food, licoplasts are again subdivided into three types। তাহলে based on stored food, একে আবার তিন ভাগে ভাগ করব। লিকোপ্লাস্টকে আমরা তিন ভাগে ভাগ করব। কি ভাগ? অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট কাদের বলবো? যদি স্টার্চ সাবস্টেন্স স্টোর করে। স্টোরেজ অফ স্টার্চ সাবস্টেন্স আর কল্ড অ্যামাইলোপ্লাস্ট। তাহলে সেই খাদ্যটা যদি স্টার্চ হয় তাহলে সেই ধরনের লিকোপ্লাস্টকে আমরা বলবো অ্যামাইলোপ্লাস্ট। স্যার, স্টার্চ বলতে কি স্যার এখানে স্যার কার্বোহাইড্রেট বোঝানো হচ্ছে? কার্বোহাইড্রেট। যেমন আমরা পটেটো তো খাই আমরা সবাই, পটেটো বা রাইস। না, রাইস না, পটেটো কোথায় হয় বলো তো? মাটির উপরে না মাটির নিচে? স্যার মাটির নিচে। মাটির নিচে। পটেটো কিন্তু অন টাইপ অফ স্টেম, এটা একটা কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড। পটেটোকে বলা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড। আমরা কিন্তু কাণ্ড খাই। পটেটো মানে হলো এটা কাণ্ড খায়, স্টেম খায়। এই পটেটো কি স্টোর করে? পটেটো স্টোর করে স্টার্চ, ঠিক আছে? এবং পটেটো যেহেতু মাটির নিচে থাকে, তাহলে সেখানে কি সানলাইট করবে, টাচ করবে? সানলাইট না স্যার, করবে না। তাহলে এটা হলো লিকোপ্লাস্ট। তাহলে পটেটোর ভিতরে কি আছে? স্টার্চ।
আর স্টার্চ স্টার্চ। সাবস্টেন্স স্টোর করলে সেই লিকোপ্লাস্টকে আমরা কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট। ওকে, ওকে স্যার। আচ্ছা এখন খেয়াল করো, কোনো কোনো পটাটো অনেক সময় আমরা দেখি কোনো জায়গায় গ্রিন হয়ে আছে। নতুন যখন আলু ওঠে তখন আমরা দেখি যে আলুর কালারটা হলো লাল হতে পারে অথবা সাদা হতে পারে, তাই না? লাল আলু বলি বা সাদা আলু বলি, কিন্তু এই লাল আলু বা সাদা আলুর কোনো কোনো পোর্শন আমরা দেখি সবুজ হয়ে আছে, গ্রিন হয়ে আছে। খেয়াল করেছো? স্যার এটা আমি কখনো দেখিনি অ্যাকচুয়ালি। হ্যাঁ, নতুন আলু যখন উঠবে, এই যে এখন নতুন আলু উঠতেছে, এখন বাজারে গেলে বা বাজার থেকে আলু আনলে দেখবে এরকম যে কোনো কোনো আলুর এক প্রান্ত, হ্যাঁ, হয়তো একটু সবুজ হয়ে আছে। এর কারণটা হলো যে যখন মাটির নিচে ছিল, হয়তো মাটি কোনো কারণে আলুর উপর থেকে সরে গেছে এবং ওই পোর্শনটা সানলাইট পেনিট্রেট করেছে ওই পোর্শন দিয়ে, যার কারণে আলুর মধ্যে থাকা লিউকোপ্লাস্ট কনভার্ট হয়ে গেছে ক্লোরোপ্লাস্ট। বুঝতে পেরেছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, ইলায়োপ্লাস্ট, স্টোরেজ অফ অয়েল এন্ড ফ্যাট সাবস্টেন্স আর কল্ড ইলায়োপ্লাস্ট। তাহলে আমরা ইলায়োপ্লাস্ট কাকে বলবো? যদি অয়েল এন্ড ফ্যাট সাবস্টেন্স স্টোর করে কেউ, সেটা হলো ইলায়োপ্লাস্ট। হ্যাঁ, যেমন আমরা দেখবো অনেক ধরনের এরকম সিড, অনেক এরকম সিড আছে, এই সিডের মধ্যে অয়েল এবং ফ্যাট সাবস্টেন্স থাকে। তাহলে সিডস এবং এগুলো এগুলো সাধারণত যেমন চীনা বাদাম, হ্যাঁ, চীনা বাদামের মধ্যে এরকম অয়েল তারপর ফ্যাট থাকে, তাহলে ওগুলো হলো ইলায়োপ্লাস্ট। ওরাও লিকোপ্লাস্ট, কিন্তু অয়েল আর ফ্যাট সাবস্টেন্স জমা করার কারণে সেই লিকোপ্লাস্টকে আমরা বলবো ইলায়োপ্লাস্ট। এবার আসবো অ্যালিউরোপ্লাস্ট, স্টোরেজ অফ প্রোটিন সাবস্টেন্স আর কল্ড অ্যালিউরোপ্লাস্ট। তাহলে যেগুলো আমরা বলছি ডাল, বিভিন্ন ধরনের ডাল আছে, হ্যাঁ, যেমন হলো তোমার হচ্ছে মসুর ডাল, মুগ ডাল, হ্যাঁ, এগুলো কি করে? প্রোটিন সাবস্টেন্স স্টোর করে, এই জন্য এর মধ্যে রয়েছে অ্যালিউরোপ্লাস্ট। তাহলে আমরা এখন বুঝলাম লিউরোপ্লাস্ট। যে যদি স্টার্চ স্টার্চ স্টোর করে সেই লিউকোপ্লাস্ট হবে অ্যামিলোপ্লাস্ট। যদি অয়েল অ্যান্ড ফ্যাট সাবস্টেন্স স্টোর করে তাহলে সেই লিউকোপ্লাস্ট গুলোকে বলবো ইলায়োপ্লাস্ট। আর যদি প্রোটিন সাবস্টেন্স স্টোর করে তাহলে সেই লিউকোপ্লাস্ট গুলোকে আমরা বলবো অ্যালিউরোপ্লাস্ট। ওকে, ওকে স্যার, অ্যালোরোপ্লাস্ট কে স্যার প্রোটিনোপ্লাস্ট বলা হয় না স্যার? হ্যাঁ, প্রোটিনোপ্লাস্ট বলা যেতে পারে। ঠিক আছে, অ্যালিউরোপ্লাস্ট অলসো নোন অ্যাজ প্রোটিনোপ্লাস্ট, ওকে যেটা প্রোটিন স্টোর করে। আচ্ছা, এবার আমরা আসবো, তাহলে লিউকোপ্লাস্ট শেষ, এবার আসবো ক্রোমোপ্লাস্ট। দেয়ার কালার্ড প্লাস্টিড এক্সেপ্ট গ্রিন। তাহলে এরা বিভিন্ন ধরনের বর্ণ প্রদর্শন করবে, তবে সবুজ ব্যতীত। সবুজের জন্য তো একটা আছে, সবুজের জন্য কি আছে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আছে। হ্যাঁ, তাহলে সবুজ মানে ব্যতীত। অন্য অন্য কালার হতে পারবে কিন্তু হ্যাঁ, সবুজ না। হ্যাঁ, সবুজ না, সবুজ হলে সেটা ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে। Due to presence of carotene and xanthophyll in different proportion, color of chromoplast varies and appear as yellow, red, orange, etc. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারোটিন এন্ড xanthophyll। তাহলে ক্যারোটিন কি কালার শো করে? ক্যারোটিন হলো রেড এন্ড, ঠিক আছে, রেড এন্ড অরেঞ্জ। ঠিক আছে, ক্যারোটিন অরেঞ্জ। রেড এন্ড অরেঞ্জ কালার শো করে, অরেঞ্জ। আর xanthophyll হলো ইয়েলো কালার শো করে। ওকে, ওকে। This type of plastid are generally found in cover of fruits, seeds, flowers, petal, etc. তাহলে কোথায় কোথায় থাকবে? ফ্রুটস, বিভিন্ন রং বেরঙের আমরা ফল দেখব। বীজ, অনেক সময় বীজও এরকম রং বেরঙের হয়। তারপর ফ্লাওয়ার পেটাল, মানে ফুলের যে বীতি, ফুলের গোড়ায় পাতার মতো এরকম কিছু পাতার মতো গঠন দেখা যায়, যেগুলোকে আমরা বলি পেটালস বা বৃতি। ঠিক আছে, পেটাল। হ্যাঁ, পেটালস। তাহলে এগুলোতে আমরা দেখবো, এগুলোতে আমরা ক্রোমোপ্লাস্ট দেখবো। এবার আমরা আসবো ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, আসলে প্লাস্টিড বললে আমরা কিন্তু ক্লোরোপ্লাস্টের গঠনটাই চাই। হ্যাঁ, প্লাস্টিডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, প্লাস্টিডের গঠন চাইলে আমরা মেনলি ক্লোরোপ্লাস্টের গঠনটাই চাই। তাহলে ক্লোরোপ্লাস্ট, দ্য গ্রিন কালার্ড প্লাস্টিড আর কল্ড ক্লোরোপ্লাস্ট। দে আর ডাইরেক্টলি ইনভলভ ইন ফটোসিনথেসিস। তাহলে এরা ফটোসিনথেসিসে, হ্যাঁ, ভূমিকা রাখে। পিগমেন্টস, ওকে। the main pigments are chlorophyll A, chlorophyll B, carotene and xanthophyll. তাহলে এখানে যে রঞ্জক বা রংগুলো থাকবে সেগুলোকে বলছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এন্ড xanthophyll. Number, normally there are 20 to 50 chloroplasts present in a plant cell. হ্যাঁ, তাহলে একটা প্ল্যান্ট সেলের মধ্যে 20 থেকে 50টা ক্লোরোপ্লাস্ট থাকতে পারে।
একটা কোষে, হ্যাঁ উদ্ভিদের একটা কোষে 20 থেকে 50টা ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। সাইজ এন্ড শেপ, ওকে। in most higher plants plastid are small lens shape or discoid shapes। মানে এগুলো লেন্স শেপের? হ্যাঁ, লেন্সের মতো। The plastid of different species of algae মানে শৈবাল, হ্যাঁ, মে বি কাপ শেপ। তাহলে শৈবালে আমি ডিফারেন্ট টাইপস অফ বা ডিফারেন্ট শেপড আমরা কি দেখবো ক্লোরোপ্লাস্ট। যেমন ক্লামাইডোমোনাসে কাপের মতো, পেয়ালার মতো। স্পাইরোগেরা নামক শৈবালে স্পাইরাল মানে সর্পিলাকার, পেঁচানো। অনেক সময় আমরা স্পাইরাল বাইন্ডিং বলি না, যে খাতাটা স্পাইরাল বাইন্ডিং করে দাও, হ্যাঁ, তাহলে ওই স্পাইরাল মানে সর্পিলাকার বা পেঁচানো আকৃতির ক্লোরোপ্লাস্ট আমরা দেখবো স্পাইরোগেরায়। রেটিকুলেট মানে হলো নেটের মতো, হ্যাঁ, নেট যেমন থাকে, মশারির নেট, জালের মতো আর কি। জালের মতো। এটার নাম হলো ইডোগোনিয়াম। ও এখানে আরেকটা কথা বলি, এখানে ও আর ই দুটো পাশাপাশি ভাওয়েল আছে, ও আর ই। তো সাধারণত হ্যাঁ। এরকম যদি পাশাপাশি ভাওয়েল থাকে তাহলে শেষের মানে পরের ভাওয়েলের উচ্চারণটা হবে। এটা যদি উচ্চারণ করতাম তাহলে হতো ওয়েডোগোনিয়াম, তাই না? তাহলে আমি হ্যাঁ স্যার, ওয়েডোগোনিয়াম না বলে আমি কি বলছি ইডোগোনিয়াম, মানে এটা ওয়ের গুনিও। উচ্চারণ হবে না। ওকে, মানে পাশাপাশি দুইটা ভাওয়েল থাকলে সেকেন্ড ভাওয়েলটা উচ্চারিত হয়। ইয়েস ইয়েস। আচ্ছা ঠিক আছে স্যার, স্টার থ্যাংক ইউ। সেট, স্টার সেট হলো জিগনেমা। তাহলে স্টার সেট তারকাকার দেখা যাবে, তারকাকার ক্লোরোপ্লাস্ট দেখা যাবে জিগনেমা নামক শৈবালে। অরিজিন, নিউ ক্লোরোপ্লাস্ট অরিজিনেটেড ফ্রম দ্য প্রোপ্লাস্টিড ডিউরিং সেল ডিভিশন। তাহলে আমরা দেখবো যখন আমরা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার দেখবো, ওখানে আমরা ডিএনএ দেখবো। তাহলে এই ডিএনএ থাকার কারণে ক্লোরোপ্লাস্টও কি করে যে তার মতো, হ্যাঁ, আবার আরো ক্লোরোপ্লাস্ট তৈরি করতে পারে। এই জন্য আমরা বলছি যে সেল ডিভিশনের সময় একটা নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হতে পারে। এটা হলো ইন্টারনেট থেকে ধারণ করা একটা ফিগার। আমরা এখানে এইগুলো দেখাচ্ছি, লেভেলিং গুলো আমরা এখানে দেখছি। আউটার মেমব্রেন, তারপর এটা আমরা বলছি ইনার মেমব্রেন। এখানে ইয়েলো লাইক ড্রপলেট আমরা দেখছি, লিপিড ড্রপলেটস। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্ট ডিএনএ। এটা ল্যামেলা, আমরা যে এখানে সংযোগ দুইটা গ্রানামের মধ্যে আমরা সংযোগ দেখতে পাচ্ছি, এটা ল্যামেলা। আর এরকম একটা স্ট্যাক বা একটা স্তূপ আমরা দেখতে পাচ্ছি, এখানে বলছি এটাই গ্রানাম। গ্রানাম। হ্যাঁ, তারপর নিচে আমরা পিঙ্ক লাইক সাবস্টেন্স স্টার্স গ্রানিউল। আমরা এগুলো পরে বলতেছি প্রত্যেকটা গঠন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনার মেমব্রেন বাম পাশে, স্ট্রোমা। হ্যাঁ, স্ট্রোমা হলো ভেতরের যে ম্যাট্রিক্স, সেটাকে বলছি স্ট্রোমা। থাইলাকয়েড, সিঙ্গেল প্লেট লাইক, যে একটা আমরা এই একটা গঠনকে বলবো থাইলাকয়েড। হ্যাঁ, তারপর আমরা বলবো লুমেন। লুমেন হলো থাইলাকয়েডের ভিতরে যে ভ্যাকুয়াল বা গহ্বর, সেগুলোকে আমরা বলবো লুমেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু লাইক স্ট্রাকচার, রাইবোসোম। রাইবোসোম। আচ্ছা, এবার আমরা যাই ফিজিক্যাল স্ট্রাকচার। আমরা এই ফিজিক্যাল স্ট্রাকচার যাওয়ার আগে আমরা হাতে আঁকা একটা ছবি দেখি। হাতে আঁকা একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হলো এটা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের ছবি। ওকে, এখানে ওকে মেমব্রেন, স্যার। এখানে যে মেমব্রেন, এটা মেমব্রেনের এটা হবে আসলে মেমব্রেনের লেভেলটা নিচে চলে গেছে। আচ্ছা, তাহলে বাইরেটা হলো মেমব্রেন। তারপর আমরা দেখতে পাচ্ছি রাইবোসোম, এটা হলো গ্রানাম, তারপর স্ট্রোমা, স্ট্রোমা স্যার, ল্যামিনা। হ্যাঁ বলো। স্যার আমি স্ট্রোমার বদলে স্যার ম্যাট্রিক্স দিতে পারি এটা? ম্যাট্রিক্স দিতে পারো, কিন্তু ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স অলসো নোন অ্যাজ স্ট্রোমা। হ্যাঁ, অন্যান্য ও, কোনো ম্যাট্রিক্সকে আমি স্ট্রোমা বলতে পারবো না, কিন্তু ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স অলসো নোন অ্যাজ স্ট্রোমা। হ্যাঁ, স্ট্রোমা। মাইটোকন্ড্রিয়া তো ম্যাট্রিক্স আছে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স অনলি ম্যাট্রিক্স। হ্যাঁ, কিন্তু ও, ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স অলসো নোন অ্যাজ স্ট্রোমা। স্ট্রোমা। আচ্ছা, এবার আমরা আসি তাহলে ফিজিক্যাল স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। মেমব্রেন, দ্য ক্লোরোপ্লাস্ট ইজ কভার্ড উইথ এ বাইলেয়ার লাইপোপ্রোটিন মেমব্রেন। আমরা এখানে দেখতে পেলাম মেমব্রেনের দুইটা লেয়ার, এর উপরে একটা লেয়ার, নিচে একটা লেয়ার। আর দুই লেয়ারের মাঝখানে আমরা এখানে দেখবো স্পেস, এটা হলো প্লাস্টিডিয়াল স্পেস বলে দিতে পারে। আচ্ছা, তাহলে মেমব্রেন গুলো লাইপোপ্রোটিন নির্মিত এবং লেয়ার হলো বাইলেয়ার। স্ট্রোমা, দ্য ইনার গ্র্যানুলার ট্রান্সপারেন্ট ওয়াটারি সাবস্টেন্স কল্ড স্ট্রোমা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনার মেমব্রেন দিয়ে, হ্যাঁ, যে সারাউন্ডেড, ভিতরে যে গ্র্যানুলার দানাদার ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ এবং ওয়াটারি মানে পানির মতো কিছু পদার্থ রয়েছে, সেগুলোর নাম স্ট্রোমা। The stroma contains fat globules, হ্যাঁ, ফ্যাট ড্রপলেট আমরা ওখানে বলেছিলাম। ওখানে কি বলেছিলাম আমরা এখানে?
আমরা এই স্ট্রাকচারে বলেছিলাম যে লিপিড ড্রপলেট। তাহলে ফ্যাটও এক ধরনের লিপিড, আমরা লিপিড ড্রপলেট বলতে পারি, ফ্যাট ড্রপলেট বলতে পারি, বা ফ্যাট গ্লোবিউলসও বলতে পারি। স্টার্চ গ্রেইন, স্টার্চ গ্রেইন থাকবে অসমোফিলিক গ্র্যানিউল। অসমোফিলিক মানে কি? ফিলিক মানে হলো আকর্ষণ, ফিলিক মানে হলো আকর্ষণ, হ্যাঁ, আর অসমো মানে হলো অসমোফিলিক মানে অসমোসিস, অসমোসিস মানে অভিস্রবণ। তাহলে অসমোফিলিক গ্র্যানিউলস থাকবে। অ্যান্ড এনজাইমস অফ ডার্ক রিয়াকশন। ডার্ক রিয়াকশন মানে কি? যে আমরা ফটোসিনথেসিসের ক্ষেত্রে দেখব ওখানে দুই ধরনের রিয়াকশন হয়, একটা লাইট ফেজ রিয়াকশন আর একটা হলো ডার্ক ফেজ রিয়াকশন। ঠিক আছে? তাহলে ফটোসিনথেসিস যখন আমরা পড়বো ওখানে দুই ধরনের রিয়াকশন ঘটবে, একটা লাইট ফেজ আর একটা হলো ডার্ক ফেজ। তাহলে এই এখানকার যে আমরা দেখব যে এই স্টোমার মধ্যে যে এনজাইম গুলো আছে, এই এনজাইম গুলো কি করবে, যে ফটোসিনথেসিসের সময় ডার্ক ফেজে যে রিয়াকশন গুলো ঘটবে সেখানে এই এনজাইম গুলো ভূমিকা রাখবে। ওকে ওকে স্যার। It also contains RNA, DNA, 70S ribosomes and several plasmids. তাহলে এরা কি করে? এরা আরএনএ, ডিএনএ এবং 70S রাইবোজোমও ধারণ করে। 70S রাইবোজোম মানে হলো প্রোক্যারিওটিক রাইবোজোম, যেটা আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দেখেছি, আবার আমরা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে আমি কিন্তু দেখেছি 70S রাইবোজোম। হ্যাঁ, and several plasmids. প্লাজমিড জিনিসটা কি? প্লাজমিডসটা আমরা 11 চ্যাপ্টারে ভালো করে জানবো। প্লাজমিডস, হ্যাঁ, তো প্লাজমিডস হলো এটা হলো 11 চ্যাপ্টার, ওখানে আমরা জানবো। তো thylakoids and granum. The small stack of sac-like discs present within the stoma are known as grana. The disc এক বচনে হলো বা সিঙ্গুলারে হলো গ্রানাম, আর বহু বচনে হলো গ্রানা। The disc-like sacs are known as thylakoids. Only one যে sac-like structure তাকে আমরা বলবো thylakoid. Each thylakoid remains covered with a double-layered membrane. আমরা যদি স্ট্রাকচারে যাই, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাই হলো অনলি ওয়ান, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো এই প্লেট লাইক অংশটাই হলো থাইলাকয়েড। তাহলে আমরা এখানে কয়টা থাইলাকয়েড দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6। না, এটা হলো এখানে একটা স্তূপ বা স্ট্যাক, এটাকে আমরা একটাকে বলবো গ্রানাম, এবং গ্রানামের একটা সদস্য, গ্রানামের একটা প্লেট লাইক স্ট্রাকচারকে বলবো থাইলাকয়েড। ঠিক আছে? ঠিক আছে। কয়েকটা থাইলাকয়েড মিলে একটা স্ট্যাক তৈরি করবে, আর সেই স্ট্যাককে আমরা বলবো কি? সেই স্ট্যাককে বলবো আমরা গ্রানাম। ওকে, গ্রানাম। ওকে স্যার। আচ্ছা, আর আমরা এখানে দেখলাম যে প্রত্যেকটা, এখানে যে আমরা ছবিটা দেখি এখানেও কিন্তু এটা থাইলাকয়েড, এটা আমরা এটাও দেখতে পাচ্ছি, এটাও কিন্তু থাইলাকয়েড। তাহলে প্রত্যেকটা থাইলাকয়েড, হ্যাঁ, দুইটা লেয়ার দ্বারা সারাউন্ড। এই যে এখানে একটা লেয়ার, একটা লেয়ার, দুইটা লেয়ার। তাহলে প্রত্যেকটা থাইলাকয়েডে এরকম ডাবল লেয়ার থাকবে। এবার আসবো স্ট্রোমা ল্যামেলি। Some thylakoids elongate like tubular organs and connect the grana situated side by side. This tubular part is known as stroma laminum. Thylakoid membranes hold the photosynthetic unit and ATP synthesis. আচ্ছা, এখন এটা আমরা দেখি স্ট্রোমা ল্যামিনাম। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ক্লোরোপ্লাস্টে কয়টা গ্রানাম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গ্রানা। যদি আমি একটাকে চিহ্নিত করি তখন হবে গ্রানাম, আর পাঁচটাকে যদি একসাথে চিহ্নিত করি তখন হবে গ্রানা। তাহলে এখানে আমরা বলবো পাঁচটা গ্রানা আছে। তাহলে এখানে একটু খেয়াল করো, এটা হলো একটা গ্রানাম আর এটা হলো পাশে আরেকটা গ্রানাম। তাহলে দুই গ্রানামের প্রত্যেকটাতে কিন্তু অনেকগুলো করে থাইলাকয়েড আছে। যেমন এই গ্রানামে আছে 5টা থাইলাকয়েড, এই গ্রানামেও আছে 5টা থাইলাকয়েড। তাহলে এই গ্রানামের একটা থাইলাকয়েড, তার পাশের যে আরেকটা গ্রানাম, আরেকটা থাইলাকয়েড, এই থাইলাকয়েডের মাঝে একটা সংযোগ নালী রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একটা কানেকশন রয়েছে, কানেকশন টিউব। এই টিউবটাকে বলবো স্ট্রোমা ল্যামেলাম। ঠিক আছে? ল্যামেলাম মানে স্ট্রোমা ল্যামেলাম। হ্যাঁ, স্ট্রোমা ল্যামেলাম, এটা মানে এক বছর। হ্যাঁ, একটা সংযোগ নালীকে বলবো স্ট্রোমা ল্যামেলাম। ওকে, আর যেটা ল্যামেলাই সেটা স্যার? হ্যাঁ, অনেকগুলো। বুঝতে পারছি। আচ্ছা, thylakoid membranes hold the photosynthetic unit and ATP synthesis. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে বাম পাশে যে ছবিটা, এখানে দেখো থাইলাকয়েড মেমব্রেনে
এটিপি সিনথেসিস। হ্যাঁ, এই যে অনেকটা ব্রাউন লাইক স্ট্রাকচার, এটিপি সিনথেসিস বা অক্সিজেন দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার। আর এখানে আমরা গ্রিন লাইট কতগুলো অংশ দেখতে পাচ্ছি, এগুলোকে বলবো কি ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিনথেটিক ইউনিট। এই স্যার এখানে ফটোসিনথেটিক, স্যার ইম্প্যাক্টটা কি স্যার? এই গ্রানামের স্যার ইম্প্যাক্টটা কি ফটোসিনথেসিস ইউনিটে? ও এখানে হলো ফটোসিনথেটিক ইউনিটে, এখানে কি হবে, এখানে হলো তোমার ওই এখানে কতগুলো রিঅ্যাকশন হয়, ফসফোরিলেশন ঘটে, ফসফোরিলেশন মানে এখানে এরা কতগুলো সাইক্লিক ফসফোরিলেশন, হ্যাঁ, নন সাইক্লিক ফসফোরিলেশন ঘটায়, যার ফলে এটিপি, এনএডিএস2 এগুলো তৈরি হয়। যে ফটো সিনথেসিসের যে লাইট ফেজ রিঅ্যাকশন আছে না, লাইট ফেজ রিঅ্যাকশনের সময় এই ফটোসিনথেটিক ইউনিট গুলো কি করে এখানে সাইক্লিক এন্ড নন সাইক্লিক ফটোফসফোরেশন ঘটায়, যার ফলে এটিপি এবং এনএডিএস2 তৈরি করে। ওকে, ওকে স্যার। photosynthetic unit and ATP synthesis. The thylakoid membrane contains numerous round bodies which are known as ATP synthesis. যেটাকে আমরা বলেছিলাম previously oxygen. It contains all the enzymes necessary for ATP synthesis. তাহলে এখানে অনেক এনজাইম থাকবে এটিপি তৈরি করার জন্য। The membrane contains photosynthetic unit called quantosome. তাহলে এখানে এই থাইলাকয়েড মেমব্রেনে যে ফটোসিনথেটিক ইউনিট গুলো থাকবে সেগুলোকে আমরা কোয়ান্টোজোমও বলতে পারি। ফটোসিনথেটিক ইউনিটও বলতে পারি, আবার কোয়ান্টোজোমও বলতে কোয়ান্টাসম। পারি। It contains about 300 to 400 molecules of chlorophyll. আমি বললাম ওই যে ফটোসিনথেটিক ইউনিট ওখানে কি থাকবে, ক্লোরোফিল থাকবে। তাহলে কি কি নিয়ে গঠিত ইউনিট গুলো? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল। তাহলে এখানে এই ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিলের প্রায় 300 থেকে 400টা অণু মিলে একটা ফটোসিনথেটিক ইউনিট বা এক একটি কোয়ান্টোজোম গঠিত। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, ডিএনএ এন্ড রাইবোজোম। ইচ ক্লোরোপ্লাস্ট কন্টেন ইটস ওন ডিএনএ, তার নিজস্ব ডিএনএ, এন্ড রাইবোজোম ইন ইটস স্ট্রোমা, এবং রাইবোজোমও ধারণ করে। তাহলে এখানকার যে স্ট্রোমা আছে সেই স্ট্রোমা নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম ধারণ করে। রাইবোজোমটা হলো 70S টাইপ। তাহলে আমরা 70S রাইবোজোম কোথায় কোথায় দেখলাম? 70S রাইবোজোম আমরা ব্যাকটেরিয়া সেলের মধ্যে দেখেছি, স্যার ইয়েতে দেখছি স্যার, গোলগি বডিতে দেখছি, মাইটোকন্ড্রিয়াতে দেখছি, আর এখন আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্টের স্টোমাতে। ক্লোরোপ্লাস্টে। আচ্ছা, এবার আসবো ফাংশন। অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি and conversion of it into biological energy. তাহলে আমরা একটু আগে বললাম যে ক্লোরোপ্লাস্ট কি করে, যখন লাইট ফেজ হয়, লাইট ফেজের সময় এরা কি করে, এটিপি বা এনএডিএস2 তৈরি করে। তাহলে এগুলো কি এনার্জি, এটিপি আর এনএডিএস2 হলো কি এনার্জি। তাহলে এরা কি হয়, লাইট ফেজ রিঅ্যাকশনে তোমার ক্লোরোপ্লাস্ট কি তৈরি করে, সানলাইট কনভার্টস টু এনার্জি, সেই এনার্জি গুলো এটিপি, and conversion of it into biological energy. আর এরা যখন ডার্ক ফেজ রিঅ্যাকশন ঘটায় তখন এই এটিপি এবং এনএডিএস2 গুলো তখন কি করে, বায়োলজিক্যাল এনার্জি তৈরি করে। বায়োলজিক্যাল এনার্জি মানে তখন গ্লুকোজ হয়ে যায়। ঠিক আছে, কারণ আমরা জানি আলোক পর্যায়ে ক্লোরোপ্লাস্ট এটিপি তৈরি করে আর অন্ধকার পর্যায়ে গ্লুকোজ তৈরি করে। তাহলে গ্লুকোজটা হলো বায়োলজিক্যাল এনার্জি প্রোডাকশন। হ্যাঁ, কারণ আমরা তো উদ্ভিদ খাই, তাই না? আমরা তো হ্যাঁ, প্ল্যান্টস তো আমরা খাই মাঝে মধ্যে। না, উদ্ভিদ, প্ল্যান্ট তো আমরা খাই, প্ল্যান্ট খাই না, প্ল্যান্ট তো আমরা খাই। তো প্ল্যান্টের কোন অংশটা পাই? প্ল্যান্টের আমরা গ্লুকোজ অংশটা পাই। প্ল্যান্টে মনে করো যদি আমি আলু খাই, আলু খেলে আমি কি পাবো, স্টার্চ। আর স্টার্চ যখন এনজাইমকে ব্রেকডাউন করবে তখন স্টার্চ ভেঙে কি তৈরি করবে, গ্লুকোজ। হ্যাঁ, এই গ্লুকোজ তখন আমাদের শরীরে ঢুকে গেল, এই গ্লুকোজ তখন বার্ন হবে, বার্ন হয়ে আমরা তখন এনার্জি তৈরি করব। প্রোডাকশন অফ NADPS2, এটা পিটা পরে হবে, পিটা পরে হবে, পিটা আগে চলে আসছে, NADPH2। স্যার এটা ফুল ফর্মটা কি আসলে? এটা এটা ফুল ফর্ম হলো রেডিউসড, H2 মানে হলো রেডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ওকে, তাহলে রেডিউসড H2 মানে হলো রেডিউসড, যেহেতু হাইড্রোজেন যুক্ত আছে এই জন্য রেডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ওকে, বুঝতে পারছি। তাহলে এটা তৈরি হবে an evolution of oxygen through the process of photosynthesis of water.
তাহলে যখন সালোক সংশ্লেষণ হবে বা ফটোলাইসিস হলো যখন সালোক সংশ্লেষণ হয় তখন পানির কি হয়, বিশ্লেষণ ঘটে। যখন ফটোসিনথেসিস হয় তখন কি হয়, পানির বিশ্লেষণ ঘটে। আর পানির বিশ্লেষণ ঘটে কি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে, তাহলে ক্লোরোপ্লাস্ট কি তৈরি করে, ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট হলো যখন ফটোফসফোরেশন হয় তখন এনএডিপিএস2 তৈরি করে। আর ফটোসিনথেসিসের সময় ক্লোরোপ্লাস্ট কি করে, পানিকে ভেঙে অক্সিজেন তৈরি করে। ওকে, ওকে স্যার। এই অক্সিজেনটা কোথায় চলে যায়, বাতাসে। বাতাসে। প্রোডাকশন অফ এটিপি বাই ফটোফসফোরাইলেশন, এই যে আমি বলেছিলাম আগে, প্রোডাকশন অফ এটিপি বাই ফটোফসফোরাইলেশন। ঠিক আছে, তাহলে এই ফটোফসফোরেশনের মাধ্যমে এটিপি তৈরি করবে। ফটো রেসপিরেশন অলসো ওকার্স ইন দ্য ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, তাহলে ফটো রেসপিরেশন মানে কি, ফটো মানে আলো, আর রেসপিরেশন মানে শোষণ, আলোক শোষণ। হ্যাঁ, আলোক শোষণ। আমরা জানি রেসপিরেশনের জন্য কিন্তু কোনো লাইটের প্রয়োজন হয় না। আমরা যেমন অন্ধকারে থাকলেও আমি অক্সিজেন পাবো, আবার আলোতে থাকলেও আমি অক্সিজেন পাবো। কিন্তু হ্যাঁ, কিছু কিছু প্ল্যান্ট আছে, যে প্ল্যান্টগুলো হলো C3 প্ল্যান্ট। কেন, এখন কোনগুলো C3 প্ল্যান্ট এগুলো জানতে হলে আমাকে নবম অধ্যায়ে পড়াতে হবে। ওকে, তাহলে কিছু কিছু ধরে নাও যে শীত প্রধান এলাকার, হ্যাঁ, যে প্ল্যান্ট গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে C3 প্ল্যান্ট। তো এই C3 প্ল্যান্টে এরকম আলোর উপস্থিতিতে রেসপিরেশন ঘটে, এবং সেই ঘটার কাজটা করে ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, তাহলে এই ফটো রেসপিরেশন জিনিসটা বুঝতে হলে আমাকে নবম অধ্যায় পড়াতে হবে। নবম অধ্যায় যখন আমরা মানে পড়বো, ইউরোপের কান্ট্রিতে বেশিরভাগ C3 প্ল্যান্ট আছে, তাই তো? ইউরোপিয়ান ক্লাইমেট আমাদের দেশেও আছে, আমাদের দেশে যে আম জাম কাঁঠাল লিচু আছে, আছে না, এগুলো সবই C3 প্ল্যান্ট। আমাদের যে ধান গম, ও এগুলো হলো C3 প্ল্যান্ট। ঠিক আছে, স্যার, একটা হিন্টস দেওয়া যাবে স্যার, এই C3 প্ল্যান্টটা আমি কিভাবে চিনবো? ওহো, C3 প্ল্যান্টটা তোমাকে এখন ওটা হলো, এটাকে বলা হয় যে ওদের যে যখন ডার্ক ফেজ রিয়াকশন হয়, বুঝলা, ডার্ক ফেজ ডার্ক রিয়াকশন, ফেজ রিঅ্যাকশন। হ্যাঁ, অন্ধকার পর্যায়ে যখন রিয়াকশন ঘটে তখন কতগুলো সাইকেল আছে, যেমন একটা কেলভিন সাইকেল, আর একটা হলো হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল। তো কেলভিন সাইকেলের নাম তো শুনেছো। হ্যাঁ স্যার। তো কেলভিন সাইকেলে এই C3 প্ল্যান্টগুলোতে কি হয়, প্রথম যে পার্মানেন্ট একটা প্রোডাক্ট তৈরি হয় যার নাম হলো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সংক্ষেপে বলে 3PGA। ঠিক আছে, তো এই হ্যাঁ। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন উৎপন্ন হবে, প্রথম স্থায়ী যৌগ, তখন সেগুলোকে বলা হবে C3 প্ল্যান্ট। আর ও C3 প্ল্যান্ট গুলো এরা কি করে, এরা তোমার হলো ফটোসিনথেসিস করতে পারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, এটা হলো তোমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে। ঠিক আছে, 10 থেকে 25 মানে ডিগ্রি, 25 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ 10 থেকে 25, হ্যাঁ 10 to 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হলে, হ্যাঁ, তখন সেখানে ভালোভাবে তোমার ফটো ফটোসিনথেসিস সম্পন্ন হবে। ওকে, বুঝতে পারছি। তাহলে আপাতত এটা চেনার জন্য মনে করো যে এই আমরা যখন শীতকালে শেষের দিকে যখন আমরা দেখবো, তখন দেখবো যে কিছু কিছু গাছে ফুল ফুটেছে, যেমন হলো আমের মুকুল ধরেছে, তারপর হলো জাম কাঁঠাল, এগুলো মুকুল ধরেছে। তাহলে যখনই সাধারণত ফুল ধরে শীতকালে, যে সমস্ত উদ্ভিদে ফুল ধরে, হ্যাঁ, আপাতত এটাই মনে করতে পারো C3 প্ল্যান্ট। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, 5, কনভার্সন অফ পিজিএ ইনটু ডিফারেন্ট সুগার। তাহলে পিজিএ মানে একটু আগে আমি বলেছিলাম, 3 PGA একটু আগে বলেছিলাম, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, মনে আছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এরা কি করবে, এরা কনভার্ট হয়ে অন্যান্য সুগারে পরিণত হবে, ক্লোরোপ্লাস্টে, এন্ড শেষে স্টার্চে কনভার্ট হবে, স্টার্চ আকারে জমা হবে, কনভার্ট হবে অন্যান্য সুগার, আর শেষে স্টার্চ রূপে জমা থাকবে। জমা হবে আর কি। হ্যাঁ, that is why chloroplasts are called as cooking place or kitchen of cell for all the green plants. হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে একে কোষের রান্নাঘর, কারণ এ কি করছে, বিভিন্ন ধরনের সুগার তৈরি করে রাখছে। ঠিক আছে, এই জন্য ক্লোরোপ্লাস্টকে বলা হচ্ছে কিচেন অফ সেল। ওকে, স্যার এটা মাঝে মাঝে কোশ্চেন আসে তো স্যার, দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা আসে 1 মাস বা 2 মাসের জন্য। দে অলসো স্যার ক্যারি, তখন যদি স্যার এই পয়েন্টটা যদি দিয়ে দিই স্যার, তাহলে সমস্যা হবে? না কোনো সমস্যা নাই, 1 মার্কের জন্য তোমার পেয়ে যাবে, অসুবিধা নেই, এটুকু দিলেই হবে।
তোমার হলো এই 5 নম্বর পয়েন্ট গোটা দিয়ে দেবো। ওকে হ্যাঁ, কারণ কেন একে কিচেন অফ সেল বলা হচ্ছে, দে অলসো ক্যারি জেনেটিক ম্যাটেরিয়ালস অ্যাজ ডিএনএ। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখেছিলাম জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ। ঠিক আছে, জেনেটিক ম্যাটেরিয়াল মানে কি, যে যে ম্যাটেরিয়াল গুলো জেনেটিক্যাল ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশনে কি হয়, ট্রান্সমিট হয়, ট্রান্সমিট করে। সেগুলো হলো জেনেটিক ম্যাটেরিয়ালস। তাহলে এদের এখানে ক্লোরোপ্লাস্টের ভিতরে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাকে দেখতে পাচ্ছি, ডিএনএ। ডিএনএ কে। তো এই ছিল তাহলে ক্লোরোপ্লাস্টের ফাংশন। ওকে ওকে স্যার। তো আজকে তাহলে এই তিনটা সেলুলার অ্যানালিসিস থাক। ওকে স্যার। আচ্ছা, আর তুমি এগুলো পরে আর দেখো না? স্যার দেখি তো স্যার। আচ্ছা ঠিক আছে, এটা পরে আমি একবার পড়ালাম, তুমি আবার এটা বাসায় একবার দেখবা, ঠিক আছে? আর পিডিএফ ফাইলে যেগুলো আছে সেগুলো তো পড়বা, তাহলে দেখবা যে একই জিনিস। স্যার এগুলো কাইন্ডলি একটু পাঠিয়ে দেন হ্যাঁ প্লিজ। অবশ্যই পাঠাবো, 2-3 বার রিভিশন দিলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে আর স্যার। নেক্সট ডে হয়তো রবিবার যেটা আছে, রবিবার হয়তো আমি সন্ধ্যার সময় বা রাত 8টার দিকে আমি নিবো, ঠিক আছে? রাত 8টায়? হ্যাঁ, কারণ রবিবার 12টায় ছিল, তো রবিবার 12টায় আমাকে কলেজে যেতে হবে ওই দিন। স্যার এমনি পরীক্ষা কবে কিছু বলছে স্যার? পরীক্ষার ব্যাপারে একটা মিটিং হওয়ার কথা আছে, পরীক্ষা হওয়ার, হ্যাঁ একটা মিটিং হওয়ার কথা আছে, হয়তো জানাবে, হয়তো এই মাসের শেষের দিকে হয়তো জানতে পারবা। এই মাসে স্যার শেষের দিকে স্যার যদি জানি তো স্যার একটু প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে না হ্যাঁ স্যার? হ্যাঁ, না পড়তে থাকো পড়তে থাকো, আমরা যেটুকু হয়তো কলেজে যেটুকু হয়তো তোমাদের পড়ানো হয়েছে ওইটুকুর পরে পরীক্ষা হবে, বেশি কিছু বেশি দিবে না। তোমাদের এখন চলতেছে 3rd চ্যাপ্টার, তাই না? হ্যাঁ স্যার। তো ঠিক আছে, আস্তে আস্তে হও। আর আর নেক্সট ক্লাস গুলো আর করো না, গ্যাপ দিও না। ওকে। স্যার গ্যাপ স্যার আমি ইচ্ছে করে দেয়নি স্যার, আসলে লোডশেডিং ছিল স্যার। হ্যাঁ আচ্ছা শোনো, তাহলে রবিবারে আমি কখন নিলে তোমার জন্য ভালো হয় বলো? স্যার 8টার দিকে থাকতে হলে? 8টার দিকে থাকো, রাত্রে? ঠিক না? হ্যাঁ, কারণ যেহেতু দুপুরে পারছি না। হ্যাঁ স্যার 8টা থেকে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।